সোভিয়েত ইউনিয়নের এক বি-59 সাবমেরিন ক্যারিবিয়ান সির মধ্যে আমেরিকা থেকে 10 কিলোমিটার দূরে পানির মধ্যে হামলার জন্য পুরোপুরি রেডি ছিল। ঠিক তখন ইউএস নেভি এই ইনফরমেশন পায় আর তারা সাবমেরিনকে উপরে আনার জন্য ছোট ছোট বম ছাড়তে শুরু করে। সোভিয়েত সাবমেরিন যেটির 1000 কিলোমিটার দূরে থাকা হেডকোয়ার্টার্স থেকে সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায়। এই সাবমেরিনের ক্যাপ্টেন মনে করেন হয়তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এখন নিউক্লিয়ার টর্পিডো মিসাইল ফায়ার করার সময়। এই কথা ওই সময়ের যখন ইউএস আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে টেনশন লিমিট ক্রস করে নেয় আর দুই দেশের নিউক্লিয়ার মিসাইল শুধুমাত্র এক বটন প্রেসের অপেক্ষায় ছিল। সোভিয়েত সাবমেরিনের ক্যাপ্টেন নিউক্লিয়ার মিসাইলের বটন প্রেস করার আগে এমন কিছু হয় যা পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়। স্বাগতম আপনাদের জেম মিডিয়ার আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই ঘটনা ইতিহাসের এক 12 দিনের মধ্যে দেখা যায় যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ার নাগালের বাইরে যেতে থাকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকার দ্বারা হিরোশিমা আর নাগাসাকির মধ্যে হওয়া নিউক্লিয়ার অ্যাটাক আর এর দ্বারা হওয়া ভয়াবহতা পুরো পৃথিবী দেখতে পায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইউএস এর সাথে টক্কর দেওয়ার ক্ষমতা শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল, কেননা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সোভিয়েত ইউনিয়ন একমাত্র দেশ যে নিউক্লিয়ার মিসাইল টেস্টিং এ সফল হয়। সোভিয়েত ইউনিয়ন পরপর কয়েকটি নিউক্লিয়ার মিসাইল টেস্টিং করে আমেরিকাকে মেসেজ দিতে থাকে যে আমরা জাপান নয় যে চুপ করে বসে থাকবো। দুই দেশ সবসময় নিজেদের মিসাইল রেডি রাখতো আর এই অ্যাটাক যদি হয় এয়ার স্ট্রাইক, গ্রাউন্ড অ্যাটাক অথবা ওশিয়ান অ্যাটাক, পৃথিবীবাসী খুব ভালো করে জানতো যে যদি কোনো দেশ নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে অন্য দেশ এর রিপ্লাই নিউক্লিয়ার মিসাইলের দ্বারা দিবে আর এর ভয়াবহতা জাপানের নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক থেকে অনেক বেশি হবে। এর ভয়াবহতা এত বেশি যে হয়তো পৃথিবীর 70% পপুলেশন কমে যাবে। এই হামলা আরো বেশি ইফেক্টিভ বানানোর জন্য আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের এয়ারক্রাফট সবসময় আকাশের মধ্যে ফ্লাই করত। তাদের নিউক্লিয়ার সাবমেরিন ইন্টারন্যাশনাল ওয়াটারে লুকিয়ে শুধুমাত্র এক অর্ডারের অপেক্ষা করত। এছাড়া আমেরিকা নিজের নিউক্লিয়ার ওয়েপন্স তুর্কি আর ইটালির মধ্যে ইনস্টল করে নেয়, কেননা এই দুই দেশ নেটো এলাই ছিল আর সোভিয়েত ইউনিয়নের বর্ডার থেকে অনেক কাছে ছিল। এর থেকে আমেরিকার পজিশন অনেক বেশি স্ট্রং হয়, কেননা এখান থেকে সোভিয়েত ইউনিয়নের ইস্টার্ন পার্ট ট্র্যাক করা অনেক সহজ ছিল। কিন্তু যখন এই খবর সোভিয়েত ইউনিয়ন পায় তখন তারা নিজের নিউক্লিয়ার মিসাইল আমেরিকার পাশে ইনস্টল করার প্রতিশ্রুতি নেয় আর এই কাজের জন্য তারা আমেরিকা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে থাকা সাউথ ইস্টে কিউবা আইল্যান্ডকে তারা সিলেক্ট করে। এই কিউবার মধ্যে প্রো কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল যেটা আমেরিকা কোনোভাবে মানতে পারছিল না। আমেরিকার মতে কিউবা সোভিয়েত ইউনিয়নের এলাই ছিল, কেননা প্রকৃতপক্ষে সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের কেন্দ্রবিন্দু ছিল। কমিউনিজমের মানে হলো সব বিজনেস গভর্নমেন্ট কন্ট্রোলে থাকবে আর সবাইকে এর সমান অংশ দেওয়া হবে, অর্থাৎ সমাজের ধনী গরিব এর মতো ক্লাস হবে না। অন্যদিকে আমেরিকার ইচ্ছা ছিল পুরো পৃথিবীতে ক্যাপিটালিস্ট সিস্টেম ফর্ম করা। ক্যাপিটালিস্ট সিস্টেমে যে কেউ নিজের ইচ্ছা মতো বিজনেস করতে পারে আর প্রফিট জেনারেট করতে পারে। আমেরিকা নিজের পাশে থাকা কিউবা আইল্যান্ডকেও ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট আনার চেষ্টা করছিল, কিন্তু কিউবার প্রেসিডেন্ট ফেডারেল কাস্ট্রোর সাথে সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট ছিল আর এর সাথে সাথে তারা ওয়েপন্সও সাপ্লাই করত। কিন্তু কিউবার সাথে বন্ধুত্ব করার সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন অন্য কিছু ভাবতে থাকে। ওই সময়ের সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ কিউবার প্রেসিডেন্ট ফেডারেল কাস্ট্রোর সাথে এক সিক্রেট মিটিং করেন আর এই মিটিং এর ফাইনাল ডিসিশন এটা হয় যে সোভিয়েত ইউনিয়ন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম কিউবার মধ্যে ইনস্টল করবে আর এর বদলে তারা কিউবাকে আমেরিকার হামলা থেকে বাঁচাবে। এর সবচেয়ে বড় লাভ এটা ছিল যে এখন সোভিয়েত মিলিটারি সাউথ আমেরিকা রিজিয়নে অনেক সহজে ট্র্যাক করতে পারবে আর এই ডিল কেউ জানতে পারেনি আর সোভিয়েত ইউনিয়ন নিজের আইসিবিএম কিউবার নির্দিষ্ট জায়গায় ইনস্টল করতে শুরু করে। কিন্তু এই খবর ভুয়ো খবরের মতো পুরো আমেরিকার মধ্যে ছড়াতে শুরু করে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় যে ফ্লোরিডা থেকে 200 কিলোমিটার দূরে সোভিয়েত ইউনিয়নের মিসাইল কিউবার মধ্যে ইনস্টল হয়ে আছে। হোয়াইট হাউস এই খবরের সত্যতা যাচাই করে মানুষদের ভরসা দেয় যে এই খবরের বাস্তবের সাথে কোনো মিল নেই, কিন্তু এর সত্যতা যাচাই করতে ইউএস এয়ারফোর্সের U-2 স্পাই প্লেনকে ব্যবহার করা হয়। স্পাই প্লেন কিউবা আইল্যান্ডের ফটো তোলার পর ক্লিয়ার দেখা যায় যে মিডিয়াম রেঞ্জ R-12 আর ইন্টারমিডিয়েট রেঞ্জ R-14 ব্যালিস্টিক মিসাইল ফ্যাসিলিটিস দেখা যায়। এই ফটো যথেষ্ট ছিল এটা প্রমাণ করার জন্য যে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করে নেয়। এই খবর শোনার পর আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতে কিউবার উপর আমেরিকার অনেক রাগ ছিল আর এই খবরের পর কিউবাকে শিক্ষা দেওয়ার জন্য এয়ার স্ট্রাইক করার অর্ডার হয়। প্লেনের মতে প্রথমে এয়ার স্ট্রাইক করে সোভিয়েত আইসিবিএম ডিস্ট্রয় করা আর এরপর ফুল ফোর্সের সাথে
কিউবার উপর কবজা করা আমেরিকান প্রেসিডেন্টের এই প্ল্যান প্রকৃতপক্ষে ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে ইশারা দিচ্ছিল। কেননা কিউবার মধ্যে আইসিবিএম এর উপর হামলা মানে সোভিয়েত ইউনিয়নের উপর হামলা। যদি এরকম হয় তাহলে এটা নিউক্লিয়ার ওয়ারে চলে যাবে আর এরপর এটা কন্ট্রোল করা অসম্ভব। যখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার প্ল্যান জানতে পারে তখন তারা নিজের শক্তি দেখানোর জন্য সোভিয়েত B-59 নিউক্লিয়ার সাবমেরিন, যার কথা এই ভিডিওর প্রথমে করা হয়, এই সাবমেরিনকে ক্যারিবিয়ান সি এর মধ্যে লুকিয়ে থাকার অর্ডার দেওয়া হয়। সাবমেরিনের ক্রুদের কাছে ফুল অথরিটি ছিল যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে নিউক্লিয়ার টর্পিডো মিসাইল লঞ্চ করার জন্য মস্কো থেকে পারমিশন নেওয়া লাগবে না। আর এরা ইউএস নেভির থেকে পানির এত বেশি নিচে চলে গিয়েছিল যে মস্কো থেকে তাদের রেডিও কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায়। আর এরপর ইউএস নেভির এই ক্যারিবিয়ান সি এর মধ্যে B-59 সাবমেরিন হওয়ার সন্দেহ হয়। তারা এই লোকেশনে ছোট ছোট বম ছেড়ে সাবমেরিনকে ইশারা দিতে থাকে উপরে এসে নিজের আইডেন্টিফিকেশন করার জন্য। ইউএস নেভির থেকে ছাড়া এই বম আসলে সিগন্যালিং ডেপথ চার্জেস ছিল। এই বম এক ধরনের অ্যান্টি সাবমেরিন ওয়েপেন্স। যদি কোনো সাবমেরিনের পাশে ফাটে তাহলে পুরো সাবমেরিনকে ধ্বংস করে দেয়। সোভিয়েত B-59 এর ভিতরে থাকা ক্রু, যাদের এমনিতে মস্কো থেকে কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায়, তারা মনে করে হয়তো এখন যুদ্ধ শুরু হয়ে গেছে আর এখন নিউক্লিয়ার টর্পিডো মিসাইল ফায়ার করার সময়। যদিও ক্রুদের কাছে ফুল অথরিটি ছিল নিউক্লিয়ার টর্পিডো লঞ্চ করার, কিন্তু টর্পিডো লঞ্চ করার আগে সাবমেরিনের মধ্যে থাকা 3 জন ক্রু অফিসারদের মতামত প্রয়োজন। 3 জনের মধ্যে 2 জন অফিসার টর্পিডো মিসাইল লঞ্চ করার পক্ষে ছিলেন, অন্যদিকে একজন অফিসার লঞ্চ করার বিপক্ষে ছিলেন। এক্সিকিউটিভ অফিসার ওয়াসিলি আর্কিপভ প্রকৃতপক্ষে ছিলেন B-59 সাবমেরিনের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু তিনি বাকি 2 জন অফিসারের বিপক্ষে যাওয়ার প্রতিশ্রুতি নেন। আর এর সাথে সাথে 3 জন অফিসারদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ওয়াসিলি আর্কিপভের মতে নিউক্লিয়ার মিসাইল ফায়ার করা অনেক রিস্কি, কেননা তাদের কাছে যুদ্ধ শুরু হওয়ার কোনো কনফার্মেশনও নেই। অনেক মিনিট পর্যন্ত এই ঝগড়া চলতে থাকে। এরপর সিদ্ধান্ত হয় যে B-59 কে প্রথমে সারফেসে নিয়ে গিয়ে মস্কোর সাথে কন্ট্যাক্ট করার জন্য, যাতে প্রকৃত সিচুয়েশনের অনুমান করা যেতে পারে। যে সময় এইসব ঘটনা হচ্ছিল তখন এই বেড়ে যাওয়া টেনশনকে দেখে রাশিয়ান আর আমেরিকান প্রেসিডেন্ট এক মিটিং করেন। এই মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয় যে রাশিয়া কিউবা থেকে নিজের নিউক্লিয়ার মিসাইল ফিরিয়ে আনবে, শুধুমাত্র এই শর্তের সাথে যে পরে আমেরিকা কিউবার উপর কবজা করবে না। এটা ছিল এই মিটিংয়ের পাবলিক পয়েন্ট অফ ভিউ, কিন্তু পরে জানা যায় যে আমেরিকা, ইটালি আর তুর্কি থেকেও নিজের মিসাইল তুলে নেওয়ার প্রতিশ্রুতি নেয়। 12 দিন পর্যন্ত চলা এই টেনশনকে আজ কিউবান মিসাইল ক্রাইসিস নামে জানা যায়। এই 12 দিনে 2 দেশের মধ্যে টেনশন এত বেশি বেড়ে গিয়েছিল যে 2 দেশ নিজের নিউক্লিয়ার মিসাইল স্পেসের মধ্যে লঞ্চ করে নিয়েছিল। এর মানে এটা ছিল যে যদি আমরা বেঁচে যাই তাহলে মিসাইল স্পেসের মধ্যে ডিস্ট্রয় করে দেওয়া হবে, আর যদি আমরা না বাঁচি তাহলে এই মিসাইল সোজা নিজের টার্গেটে হিট করবে। যেহেতু এই ক্রাইসিস এখন শেষ হয়ে যায় তাই এই নিউক্লিয়ার মিসাইলকে স্পেসের মধ্যে ডিস্ট্রয় করা হয়। অন্যদিকে B-59 সাবমেরিন সারফেসে গিয়ে মস্কোর সাথে কন্ট্যাক্ট করলে তারা হেডকোয়ার্টার থেকে মস্কোতে ফিরে যাওয়ার অর্ডার পায়। হিস্টোরিয়ানদের মতে এক্সিকিউটিভ অফিসার ওয়াসিলি আর্কিপভ পৃথিবীর একমাত্র ভালো মানুষ যার জন্য আমরা পৃথিবীতে আজ জীবনযাপন করতে পারছি। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।